আজ পবিত্র হজ, লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। জাহান্নাম থেকে মুক্তি ও গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন হাজিরা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে রাজধানীবাসী। যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ, ট্রেনেও চাপ। মহাসড়কে যানবাহনের ধীর গতি। অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদের সপ্তাহ না যেতেই আগের রূপে টিটিপাড়া মোড় থেকে ধোলাই পার। অকেজো সায়দাবাদ টার্মিনাল, রাস্তার পাশ থেকে যাত্রী তোলায় বাড়ছে যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হওয়া এআই প্রযুক্তি নির্ভর মামলা নিয়ে প্রতারণা। বিআইটি এর ওয়েবসাইট ক্লোন করে টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ। এবং ভয়াবহ আগুনে পুড়ল রাজধানীর কালশী বস্তি। শতাধিক ঘরছাই। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে কমিটি। সকালের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। আজ পবিত্র হজ, 9 জিলহজ, হজের মূল দিন। এই দিনটিতে রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনন্য গুরুত্ব। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। 9 জিলহজ ইসলামী বর্ষগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের 10ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে, আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। এই সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান। এই ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাত সম্পর্কেই বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, আরাফাই হচ্ছে হজ। আজ লাখ লাখ মুসলিম এই আরাফার ময়দানে সমবেত হয়েছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাটে তুষার আহমেদ ইমন, ভোলায় নাসির উদ্দিন লিটন এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। ঈদ যাত্রার খবর জানতে সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে নীলসাগর এক্সপ্রেস। যেই ট্রেনটি আসলে চিলাহাটির উদ্দেশ্যে এখান থেকে ছেড়েছে। দেখতে পাচ্ছেন যে 6টা 45 মিনিটের ট্রেন, কিন্তু সেই ট্রেনটি এখন ছাড়ছে 8টা বাজার পরে। এবং পুরো ট্রেনের ছাদে দেখতে পাচ্ছি আমরা ছাদ ভর্তি মানুষ। পুরো ট্রেনে আসলে কোথাও ভিড় এত বেশি, প্রচণ্ড পরিমাণে ভিড়, গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ সর্বোচ্চ পর্যন্ত ওঠার পরে আসলে যেভাবে পেরেছেন দরজা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করার পরেও আসলে হচ্ছে ভিতরে আর কোনো জায়গা নেই। যেই কারণে মানুষ এখন পুরো ট্রেনের 14 কোচের ট্রেন, পুরো কোচ উপরে যত সংখ্যক মানুষ, ভিতরেও আসলে তত সংখ্যক মানুষ। ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকে যদি ট্রেনের ছাদে সেই পরিমাণ যাত্রী হয়, তাহলে বিমানবন্দর রেল স্টেশনে সমপরিমাণ যাত্রী কিন্তু আসলে অপেক্ষা করছে ওই রুটের। সুতরাং বোঝাই যাচ্ছে যে যাত্রা আসলে আজকে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনের ক্ষেত্রেই এই ধরনের বিড়ম্বনা এবং ভোগান্তিতে পড়তে হবে, কারণ প্রতিটি ট্রেনই কম বেশি আজকেও বিলম্ব হবে যাত্রা। দেখতে পাচ্ছেন যে 6টা 45 মিনিটের ট্রেন ছেড়ে যাচ্ছে 8টা 10 মিনিটের দিকে। ঠিক একইভাবে রংপুর এক্সপ্রেস এবং হচ্ছে একতা এক্সপ্রেস, সকালে যে উত্তরবঙ্গের ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে অনেক বিলম্বে এখান থেকে ছেড়ে যাবে। প্রতিটা ট্রেনই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ট্রেনগুলো সকাল থেকে যে কয়েকটা ছেড়ে গেছে তার প্রতিটি
ছাদ ভর্তি মানুষ, ভেতরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ। আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম অনেকেই আসলে বলছেন যে তারা টিকিট কেটেছেন তারপরেও ভিতরে প্রবেশ করতে পারেননি, এত পরিমাণ যাত্রী চাপ। বিশেষ করে আজকে রেল কর্তৃপক্ষ বলছে যে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে আরও বেশি অতিরিক্ত চাপ হওয়ার শঙ্কা রয়েছে। তারা আসলে সেটাই আমাদেরকে জানাচ্ছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে পূর্বাঞ্চলের যে কয়টি ট্রেন ছেড়ে গেছে তা সবগুলোই মোটামুটি সঠিক সময় ছেড়ে গেছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে উত্তরবঙ্গের ট্রেনের চেয়ে যাত্রী চাপ কিছুটা কম, সুতরাং পূর্বাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তাদের যাত্রা বেশ স্বস্তির এবং আরামদায়ক। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটি কিন্তু অনেকটা বিড়ম্বনার। একদিকে যেমন শিডিউলের কিছুটা হেরফের রয়েছে, 2 থেকে 2.5 ঘন্টা বিলম্ব রয়েছে, অন্যদিকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ মানুষ, ট্রেনের ছাদে পর্যন্ত ভর্তি হয়ে মানুষকে আমরা সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে তা কিন্তু আমরা সেইভাবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আমরা দেখেছি। আজকে 2টি ঈদ স্পেশাল সহ মোট 48টি আন্তনগর ট্রেন এবং 23টি লোকাল মেল এবং কমিউটার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীদেরকে নিয়ে ছেড়ে যাবে। সেই মোট ট্রেনের সংখ্যা হচ্ছে আজকে 67 ট্রেনের রেলের সিট ক্যাপাসিটির সংখ্যা হচ্ছে প্রায় 45,000। সেক্ষেত্রে আরও 25% যে 25% তারা যে দিচ্ছে হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, সেই স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় আজকে 70,000 বা 65,000 মতো যাত্রী পরিবহন করতে সক্ষমতা রয়েছে রেলের, সেটি জানানো হয়েছে। কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে কমলাপুর রেল স্টেশনে যে পরিমাণ যাত্রী চাপ তাতে আসলে সেটি আরও অনেক ওভার হয়ে যাবে আজকে। সুতরাং সব মিলিয়ে উত্তরাঞ্চলের লোকজনদের পক্ষে আজকে অনেকটা কষ্টদায়ক এবং ভোগান্তির ঈদ যাত্রা শুরু হয়েছে সকাল থেকে। এই ছিল আমার কাছে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। লঞ্চের খবর জানতে যাব সদরঘাটে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। ঈদের আর মাত্র 2 দিন বাকি এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রিয়জনকে দেখার আকাঙ্ক্ষায়, প্রিয়জনের সাথে ঈদ কাটানোর আকাঙ্ক্ষায় ঘরমুখো মানুষ ইট পাথরের দেয়ালের এই শহর ছেড়ে নারীর টানে দেশে ফিরছেন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাটের লঞ্চ টার্মিনালে। এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে। আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং দেখেছি যে সকালে যে পরিমাণ যাত্রী ছিল আস্তে আস্তে বেলা বাড়াতে যাত্রীর সংখ্যা বেড়েছে। তবে এখনও কিন্তু ভোর 6টা থেকে এখনো পর্যন্ত কোনো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। কিছুক্ষণ আগে সেন্ট্রাল অ্যানাউন্স সিস্টেম থেকে ঘোষণা করা হচ্ছিল যে 8:30 বা 9টার দিকে প্রথম লঞ্চটি ছেড়ে যাবে এবং যাত্রীদেরকে ওঠার জন্য বলা হচ্ছিল। এবং এই যে নিরাপত্তা বাহিনী এখানে যারা নিয়োজিত আছেন, নিরাপত্তা কর্মী যারা আছেন, তাদের আনাগোনাও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে এই যে যাত্রীদের চাপ, এই চাপ সত্ত্বেও কিন্তু কেউ বলছেন না যে অস্বস্তি হচ্ছে। কারণ প্রতি বছর ঈদে যে একটি ঘরমুখো মানুষের অযাচিত চাপ থাকে, যে চাপটা আসলে সামলানো দায় হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, বা যাত্রীরা ভোগান্তিতে পড়েন, সেই ভোগান্তিটা যাত্রীদের মধ্যে নেই, তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমরা তাদের কাছে কথা বলেছি, তাদের সাথে তারা জানাচ্ছিলেন যে ভাড়া বেশি বা কোনো অভিযোগ অনিয়ম তাদের নেই, সব কিছু সুশৃঙ্খলভাবেই চলছে। তবে তারা আমাদেরকে একটি অভিযোগ জানাচ্ছিলেন যে একটি লঞ্চের ধারণ ক্ষমতা যতজন যাত্রী তার চেয়ে কিছুটা বেশি যাত্রী তারা নিচ্ছেন। যাত্রীরা এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রশাসন যদি এই বিষয়ে উদ্যোগ নেয় এবং ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত যাত্রী যদি না নেয় তাহলে হয়তো তারা আরও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এবং ভাড়ার যে বিষয়টি, প্রতিটি টার্মিনালে কিন্তু ভাড়ার তালিকাটি প্রত্যেকটি পন্টুনে তালিকাটি টানানো আছে যাতে করে ভাড়া বেশি নেয়, বরং যারা এই যে ভাড়ার তালিকা তার তুলনায় কিছুটা কম নিচ্ছে। তো এই যে নারীর টানে যাচ্ছে যে মানুষ, ঘরমুখো মানুষ ছুটছে, এটি তাদের প্রশান্তিতেই হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাব ভোলা সহকর্মী লিটনের কাছে। নৌপথে আসলে দিন জেলা ভোলা সকাল থেকে দেখছি যে আমরা নৌকা ট্রলার বোঝাই করে হাজার হাজার যাত্রী নারীর টানে ঘরে ফিরছে। আর একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। আমি রয়েছি এখন ভোলার সর্ববৃহৎ লঞ্চঘাট ইলিশাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৈরী আবহাওয়ার মধ্যে লক্ষ্মীপুরের মধুচৌধুরী ঘাট থেকে নিষিদ্ধ ট্রলারে করে যাত্রীরা এই ইলিশা ঘাটে এসেছে। এখানে অনেক নারী পুরুষ শিশু সহ একের পর এক ট্রলার আসতেছে। আমরা গত 1 ঘন্টায়
মধু চৌধুরীর ঘাট থেকে এই ইলিশা ঘাটে আমরা 10টারও বেশি ট্রলার আসতে দেখেছি, যে ট্রলারগুলি আসলে এই সময় মেঘনা তেঁতুলিয়া নদীতে চলার কথা নয়, কিন্তু যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই রুটে যানবাহনের বা নৌযানের সংকটের কারণে তারা অনেকটা বাধ্য হয়ে এই ট্রলারে করে ঘরে ফিরছেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য স্বজনদের সাথে। আমরা বিআইডব্লিউটিএ সূত্রে যে তথ্য পেয়েছি, আজকে দ্বীপ জেলা ভোলা ঢাকার রাজধানী থেকে আজকে 16টি লঞ্চ বিভিন্ন ঘাটে এসেছে। সদরঘাট থেকে যে লঞ্চগুলো ভোর রাতেই থেকে সকাল 7টার মধ্যে ঘাটে যাত্রীদের নামিয়ে আবারও যাত্রী আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। এছাড়া ভোলা বরিশাল রুটে পশ্চিমাঞ্চলের যাত্রী পরিবহনের জন্য 20টির মতো ছোট লঞ্চ রয়েছে, যেগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় ভোলা বরিশাল রুটে যাতায়াত করছে। আর ইলিশা থেকে মধু চৌধুরীর ঘাট, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট সহ পূর্বাঞ্চলের যাত্রী যারা রয়েছেন ভোলামুখী, তাদেরকে আনার জন্য এই রুটে 4টা সি ট্রাক এবং 3টি লঞ্চ রয়েছে, 4টা বিএডব্লিউটিসির বড় ফেরিও রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইগুলোতে এই রুটের যাত্রীদেরকে জন্য পর্যাপ্ত না। এখানে সকাল থেকেই অনেকটা ভোর রাত থেকে মধু চৌধুরীর ঘাট থেকে এখানে ছোট ছোট জেলে ট্রলারে করে, কাঠবডির জেলে ট্রলারে করে যাত্রীরা আসতেছে এবং একের পর এক এই যাত্রী ঘাটে নামছে এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে তারা যাচ্ছে। যে যাত্রী এবং সংশ্লিষ্টরা জানাচ্ছে যে এই ট্রলারে যারা আসছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা বন্ধের জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্টরা। আমরা আরো তথ্য জানার জন্য টাঙ্গাইলে রয়েছে সহকর্মী কাজী তালুকদার, আমরা যাবো তার কাছে। রাস্তা পর্যন্ত প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আবার কিছু কিছু সময় 5 মিনিট 7 মিনিটের জন্য যানজট আবার ফিরে যাচ্ছে বলে আমরা জেনেছি। তো আমরা এখানে কথা বলেছিলাম, এখানকার কর্তব্যরত চালক এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম। তো তারা আমাদেরকে জানিয়েছি যে মূলত অনেকেই গত রাতে কিন্তু ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের যে যাত্রী রয়েছেন, মানুষ রয়েছেন, তারা কিন্তু রওনা দিয়েছেন গতকাল রাতে। তো সেই গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে টাঙ্গাইল এসে পৌঁছেছেন, অর্থাৎ এই 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত টাঙ্গাইল আসতে সময় লাগছে। অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে একেবারে যমুনা সেতু পর্যন্ত ঠেলে ঠেলে যানজট চলছে। কখনো কখনো যাচ্ছে গাড়ি, তবে বেশিরভাগ সময়ই তাদেরকে রাস্তার উপরে বসে থাকতে হচ্ছে। তো আপনি দেখছেন যে এই যে গাড়ির চাপ, এই গাড়ির চাপ কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। তো সকাল থেকে যেহেতু আজকে গাড়ির চাপ দেখতে পাচ্ছি, আমরা বলতেই পারি যে আজ সারাদিনই এরকম যানবাহনের চাপ থাকবে। তো মূলত মানুষ বিভিন্ন প্রকারের যানবাহনে করে যাচ্ছে, বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, বিভিন্ন ভাবে তারা যাওয়ার চেষ্টা করছে এবং জীবনের ঝুঁকি নিয়ে যেতে গিয়ে কিন্তু অনেকেই সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছে। আপনি জানেন যে গতকালই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতু পূর্ব পাড়ের একটি এলাকায়, সনাতন নামক একটি এলাকায় সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানের ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম। উচ্ছেদ অভিযানের 1 সপ্তাহ না পেরোতেই আবারও আগের চেহারায় ফিরেছে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার। অকেজো হয়ে পড়েছে সায়দাবাদ বাস টার্মিনাল সহ আশেপাশের বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের পরে ঈদ বিবেচনায় আপাতত সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে কাউন্টারগুলো। অন্যদিকে অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য বাস মালিকরা দুষছেন একে অন্যকে। এটি গত মাসের চিত্র। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ঢাকার টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত। কিন্তু মাত্র সপ্তাহ না পেরোতেই আবারও পূর্ণরূপে সেই কাউন্টারগুলো। সড়কে শৃঙ্খলা যেমন ফিরল না, তেমনি হলো না জনভোগান্তির সমাপ্তি। কাউন্টার আছে, তবে মৃত। এটা সায়দাবাদ বাস টার্মিনালের ভেতরের চিত্র। উল্টোর চিত্র টার্মিনালের বাইরে। সেখানে রাস্তার পাশে কাউন্টার ভাড়া নিয়ে তুলে নেওয়া হচ্ছে যাত্রী। তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। কৌশল করে কাউন্টার তৈরির মাধ্যমে বন্ধ করা হয়েছে টার্মিনালের প্রবেশ মুখ। ভোগান্তি এড়াতে যাত্রীদের তাই টিকিট করতে হয় বাইরের কাউন্টার থেকেই। একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে না, তার বাচ্চা নিয়ে হাত ধরে নিয়ে আসতে পারে, এত গাড়ি রাখা আছে টার্মিনালের মুখে। এখানে ওনাদের তো কাউন্টার আছে, সরকার থেকে কাউন্টার দেওয়া, ওনাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য ওনারা বলতেছে ভাই বাইরে অবশ্যই 100 টাকা বেশি ভাড়া, এখন 50 টাকা বেশি ভাড়া দিতে হয় ওনাদের। এই যে একটা গাড়ি ছাড়িয়া মেইন রোডে উঠতে
ওঠা যায় না। অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য পরিবহন মালিক সমিতি দুষছে নিজেদেরই। বাড়তি লাভের আশায় অবৈধ কাউন্টারে বড় অঙ্কের টাকা ঢালছেন বলে দাবি তাদের। 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ এরকম করে কাউন্টার বুঝে ওনারা ভাড়া নিছে, নিয়ে ওনারা ওই বাইরের থেকে এই গাড়িগুলা ছাড়ে। এই গাড়িগুলা বাইরের যে গাড়িগুলা থাকে কাউন্টারগুলো, এই গাড়িগুলোই যানজটটা বেশি সৃষ্টি করে। বাইরে তো যেমনি খুশি এমনি চলতে পারবে, ভিতরে এলে তো ঘরবন্দি হয়ে যাবে। এই ঘরবন্দির কারণে তারা ভিতরে ঢুকতেছে না। আর কাউন্টার ম্যানেজারদের ভাষ্য, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাইরে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছেন। ঘন্টা যদি বসে থাকে গাড়ি বাইরে তো বেরোতে 1 ঘন্টা লাগে, তো বাইরে গেলে আইসা আবার যাত্রী কমপ্লেন করে আমি 1 ঘন্টা কেন বসবো। আমাদের যে মানের যাত্রী, যে মানের আছে, এরা তো মনে করেন যে ওইখানে যে পর্যাপ্ত জায়গা পাবেন। আমরা 3 মাস পর ভিতরে যাব, কিন্তু যাত্রী কিন্তু সার্ভিস পাবে না। সিটি কর্পোরেশন বলছে ঈদের কথা বিবেচনায় নিয়ে তাদের সুযোগ দেয়া হলেও এই সময়সীমা নির্ধারিত। সকল কাউন্টার ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরে বন্ধ রেখে আমরা টার্মিনাল নিয়ে যাব, এইটি জনদুর্ভোগ তৈরি হতে পারে। এই বিবেচনায় আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ঈদ পর্যন্ত, বিশেষ করে আগামী জুন মাসের পর্যন্ত সময় আছে, এই সময়টি দেওয়ার প্রেক্ষিতে তারা এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন অবৈধ বাস কাউন্টার অপসারণের আগ পর্যন্ত শৃঙ্খলা ফিরবে না সড়কে, কমবে না ঢাকার যানজট। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে দেশে ফেরা অভ্যন্তরীণ যাতায়াতের চাপ বেড়েছে আকাশপথে। বাড়তি সেবা দিতে সব রুটেই ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। যদিও ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা কিছুটা কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক টানাপোড়েনে এবার আকাশপথেও প্রভাব পড়ছে বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। একদিন পরই ঈদুল আজহা, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে চাপ বেড়েছে আকাশপথেও। বিভিন্ন দেশ থেকে ফিরছেন প্রবাসীরা। অ্যাভেলেবল না, আগের চেয়ে একটু বেশি। নর্মালি 4,000 4,500 দিয়ে পাওয়া যায়, এখন 7,850 টাকা দিচ্ছে। চাপ চিটাগাংয়ে মোটামুটি দেখলাম, তো ঢাকায় একটু বেশি মনে হচ্ছে। তো আমি চিটাগাং থেকে আসছি ঢাকায়, এখন এখান থেকে খুলনায় যাব। এমন প্রেক্ষাপটে ঘরমুখ যাত্রীদের টিকিট নিশ্চিত করতে স্বাভাবিক সময়ের চেয়ে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক কয়েকটি গন্তব্য থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এর মধ্যে নভোএয়ার 8টি, এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট হিসেবে দেশে 18টি এবং দেশের বাইরে 5টি এয়ারপোর্ট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাস্কাট ও রিয়াদ থেকে ঢাকায় পরিচালিত হচ্ছে 12টি ফ্লাইট। ঈদ উপলক্ষে আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল 2 রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়েছি যাত্রীদের সুবিধার জন্য। আমাদের যেগুলো শিডিউল ফ্লাইট আছে তার বাইরে ইন্টারন্যাশনাল রুটে আমাদের হচ্ছে গিয়ে কুয়ালালামপুরে সাধারণত আমরা শিডিউল ফ্লাইট 737 দিয়ে চালাই। এক্সট্রা ফ্লাইট যে দিলাম 3টা, সেই 3টা যাবে 777-এর ক্যাপাসিটি 419। জেট ফুয়েলের উচ্চ মূল্যে মাসখানিক ধরে ভাড়া বেড়েছে ফ্লাইটে, যার প্রভাবে 10 থেকে 15% যাত্রী কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদুল আজহাতে আমরা এডিশনাল কোনো ফ্লাইট এখন পর্যন্ত আমরা দেই নাই, কারণ সেই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। তা আপনাকে বুঝতে হবে ওভারঅল মানুষের ভিতরে যে চাহিদাটা আছে এয়ার টিকেটের ব্যাপারে, সেটা কিন্তু অলরেডি রিডিউস হয়েছে বলে আমার বিশ্বাস। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে এভিয়েশন খাতেও, বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে তো মানুষের ডেফিনেটলি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটা, এরাই কিন্তু বেশিরভাগ এই ঈদ বা বিভিন্ন ছুটি ছাটাতে তারা এই ঘরের বাইরে যায়, দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যায়। তো এতে করে তাদের সারপ্লাস ফান্ড কমে গেছে। ঈদ মৌসুমে অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা, যার মূল উদ্দেশ্য ট্রাফিক আইন অমান্যকারীদের সহজেই শনাক্ত করে সক্রিয়ভাবে আইনগত পদক্ষেপ নেওয়া, পাশাপাশি সচেতনতা বাড়ানো। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। চক্রটি বিআরটি এর সরকারি ওয়েবসাইট নকল করে পরিবহন মালিকদের কাছে মেসেজ পাঠিয়ে হাতে নিচ্ছে অর্থ। কামরুল হাসানের রিপোর্ট। এসএমএস পাইছিলাম কিছুদিন আগে, হঠাৎ করে সেখানে আমাকে বলতেছে যে আমি ওভার স্পিডিং করছি এবং এটার জন্য আমার নামে একটা মামলা হয়েছে এবং সেটার মামলার জন্য আমার 3,000 টাকা পে করতে হবে। তবে আমি যদি 7 দিনের মধ্যে দেই তাহলে 1,500 টাকা। এমন অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ, যেখানে অন্তত 15 জন ভুক্তভোগী একই রকম প্রতারণামূলক মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। দাবি করা হয় জরিমানার অর্থ, যা আদতে পুরোটাই প্রতারণা।
এমন অভিযোগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান জানান, মামলা কিংবা জরিমানা আদায়ের বিষয়টি তাদের এখতিয়ারে নেই। আর সরকারি ওয়েবসাইট ক্লোন হওয়ার প্রসঙ্গে তার দাবি, একটি প্রতারক চক্র এই অপকর্মে লিপ্ত। এমন বাস্তবতায় গাড়ির মালিকদের আরও সচেতন থাকতে হবে। এটা একটা প্রতারক চক্র হয়তো তারা এরকম তৈরি করেছে। এই মেসেজটা আমরা পেয়েছি গতকাল রাতে, আমরা জেনে সঙ্গে সঙ্গে চেক করে দেখেছি দিস ইজ ফেক মেসেজ। অর্থাৎ জনগণ বা সাধারণ মানুষ যেন কোনো অবস্থায় এই ফেক মেসেজের প্রতি আকৃষ্ট না হয়, তারা যেন সতর্ক থাকে, সচেতন থাকে। আমরা এখন ফুটেজ সংগ্রহ করতেছি, ফুটেজ সংগ্রহ করে আমরা স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না। আমরা স্বয়ংক্রিয়ভাবে মামলাটা না দিয়ে আমরা ওটা আমাদের ম্যানুয়ালি যাচাই বাছাই করছি, যাতে আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। ওই যাচাই বাছাই করার পরে আমরা যাদেরকে অথেন্টিক মনে করতেছি যে এটা একদম আমরা ওভারশিওর এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা শুধুমাত্র তাদেরকে প্রথমে তাদের কাছে একটা হার্ড কপি যাচ্ছে। এই হার্ড কপি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে একটা খুঁজে মেসেজ যাচ্ছে। আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং এগুলো আমাদের সাইবার ইউনিটি আছে, সাইবার ইউনিটকে আমরা জানিয়ে দিব যেগুলো কোন জায়গা থেকে কি হচ্ছে এগুলো দেখার জন্য। প্রযুক্তির সহায়তায় যানজটের নগরী ঢাকায় কিছুটা স্বস্তির দেখা মিলতে শুরু করেছিল এআই এর হাত ধরে। কিন্তু প্রতারকদের কূটকৌশলের এই বাধা কিভাবে দূর করবে কর্তৃপক্ষ, সেই প্রশ্ন থেকেই যায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ আগুনে পুড়ল রাজধানীর মিরপুর 11 নম্বরের কালশিবস্তি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ হতে হয় দমকল কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় হতাহত হয়নি কেউ। সন্ধ্যার পর হঠাৎ জ্বলে ওঠে কালশি বাউনিয়াবাদ সংলগ্ন বস্তি। মুহূর্তেই বাড়ে আগুনের ভয়াবহতা। নিয়ন্ত্রণে কাজ শুরু করে পল্লবী ফায়ার স্টেশনের সদস্যরা। তবে গা ঘেঁষা ঘর আর ভাঙাড়ির প্লাস্টিক বাড়ায় আগুনের তীব্রতা। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হয় দমকল কর্মীদের। পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীর সবকিছু। একটা এলাকা পোলা টিন চুরি করছি, ভাঙ্গা তো গেছিল, টিন চুরি করছি, করার পরে বাবা কাছে রাতে বিচার দেওয়া হয়েছে। বিচার দেওয়া 10 মিনিট পরে পোলা আইসা কয় আমি আগুন জ্বালা সব পুরালাম আজকে। তা হয়েছে না যে বাবা আগুন যখন দিও না, বাবা আমি আগুন দিয়ে দিব, 7টা বাজে আগুন দিয়ে দেবো। আমার ঘর তো পোল ভরা মাল ছিল, আমি একটা মালই বার করতে পারিনি, আমার সব মাল পুড়ে গেল। আজকে দোকান লাগায় বাসা পর্যন্ত যাইতে না দিই, সবকিছু পুরো সার্চ করে দিছে। 5 মিনিটের ভিতরে পুরোটা পুরে ছাই। আমরা সরকারের ক্ষতিপূরণ চাই। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করবে তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত আমরা এখনই বলতে পারবো না, এটা তদন্ত কমিটি হবে, তদন্ত পরে আমরা জানতে পারবো যে কি কারণে আগুন লাগছে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া আছে চামড়া ব্যবসায়ীদের। বছরের পর বছর অনুরোধ করেও পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। এর মধ্যে লবণের বাড়তি দাম সংরক্ষণ ব্যয় বাড়ায় উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সোহেল রানার ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকায় চামড়া কেনেন পাইকারেরা। অর্থ বিনিয়োগ করে বাকিতে ট্যানারি মালিকের হাতে তুলে দিতে হয় পশুর চামড়া। এরপর বছরের পর বছর ঘুরেও পাওয়া যায় না বকেয়া টাকা। ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া আছে গাইবান্ধার পলাশবাড়ি ও আশেপাশের এলাকার চামড়া ব্যবসায়ীদের। এর মধ্যে লবণের বাড়তি দামে সংরক্ষণ ব্যয় বাড়ায় উৎকণ্ঠায় তারা। চামড়ার দাম কম, রেট কম, আমরা কিনি এক দামে, বিক্রি করতে হয় বাচ্চাতে কম দামে। হঠাৎ করে লবণের দামটা বৃদ্ধি হয়ে গেল। যে লবণের দাম বাড়াইছে, এখন লেবার পার্ট সব কিছুর দাম বাড়াচ্ছে, কিন্তু আমাদের তো সমস্যা হয়। 2019 সালে একজিম লেদারের কাছে 1 কোটি টাকার ঊর্ধ্বে পাই, আর বিএলসির কাছেও প্রায় 50 লক্ষ টাকার ঊর্ধ্বে টাকা পাই আমি। 26 সাল পর্যন্ত এখন পর্যন্ত ঘুরতেছি, ওনারা খালি তাল বাহানা করে করতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন পচনশীল পণ্য হওয়ায় চামড়া বাকিতে বিক্রি না করেও উপায় থাকে না। তাই চামড়া কেনাবেচার বিষয়টি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। একটা সিস্টেমে ব্যবসাটা হওয়া উচিত। যেমন প্রতিবেশী দেশে কেউ যদি বাকি নেয়, তাহলে একটা ফর্ম থাকে, সে ফর্মে একটা সরকারের দায়িত্ববোধ আছে, সেখানে 40 দিন কি 30 দিনের একটা কমিটমেন্ট থাকে, সেই অনুযায়ী তারা টাকা দেয়, সেখানে লুটপাটের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সমগ্র চামড়া শিল্পের বিকাশের জন্য এটি খুবই জরুরি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনার সবল রাখা, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে
তার জন্য কোনোভাবেই আর্থিক সমস্যায় না পড়ে। দেশের খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর অঞ্চল। কৃষিতে এগিয়ে থাকলেও শিল্পায়ন, বিনিয়োগ আর বাজেট বরাদ্দে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের মূল স্রোতে রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজন আলাদা পরিকল্পনা এবং বিশেষ বরাদ্দ। সাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা ঘাম ঝরানো ফসল ঘরে তোলার, আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের জোগান। ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। এখনো মৌসুমী শ্রমিক এবং কৃষি একমাত্র জীবন জীবিকা। আমরা মানুষ, আমার নাই চাকরি বাকরি, নাই টাকা পয়সা, যেহেতু আবাদ করি, তেল সার খরচ যা তাও পোষায় না। আয় রোজগারের পথ ওই বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই। আর কৃষকের কিছুই থাকে না, এলে ওই গাদার মতো খাটায় খায়, এই পর্যন্ত শেষ। এই গল্প শুধু দাসিয়ারছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। তবুও এই অঞ্চলের মানুষ দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না। রংপুর বিভাগে প্রতি 5 জনের মধ্যে একজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, যার অন্যতম কারণ শিল্পায়নের অভাব এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। জাতীয় গড় দারিদ্র্য যেখানে 18.7%, রংপুর বিভাগে এই হার 24.8%। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকা এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য এই অঞ্চলে বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ থাকাটা খুব জরুরি। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, আসন্ন বাজেট হওয়া উচিত রংপুর অঞ্চলের অতীতের সমস্ত বৈষম্য ও বঞ্চনার বিপরীতে। অতীতের সমস্ত বৈষম্যমূলক বাজেটের বিপরীতে দাঁড়িয়ে আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। দীর্ঘ সময় ধরে মোট বাজেটের মাত্র 1% নিচে বরাদ্দ মেলে রংপুর বিভাগে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 5 বছরেও শেষ হয়নি 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ। এক দফা মেয়াদ বাড়লেও পঞ্চগড়ে মুখ দেখেনি ঢাকা তেঁতুলিয়া মহাসড়কের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। কোটি টাকার অবকাঠামো এখন পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায়। তবে ইকুইপমেন্ট সংযোজন ও জনবল নিয়োগ হলে কেন্দ্রটির কাজ শুরু হবে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রাহাত হোসেন রাফির ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ঢাকা তেঁতুলিয়া মহাসড়কে অতিরিক্ত ওজনের যান চলাচল নিয়ন্ত্রণের জন্য 2020-21 অর্থ বছরে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ শুরু হয়। প্রকল্পের জন্য নির্ধারণ করা হয় পঞ্চগড় সদর উপজেলার 10 মাইল এলাকায় 6.69 একর জমি। তবে এক দফা মেয়াদ বাড়ানোর পরও গত 5 বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা অবকাঠামোগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করায় পড়ে আছে সরকারি এ সম্পদ। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। এখানে একটা ওজন স্টেশন অনেক বছর আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার কার্যকারিতা দেখি নেই। অনেকদিন কাজ করতেছে, 4-5 বছর। এখন কি হবে কি না এটা তো আর আমি জানি না। অনেক দিন থেকে এটা পড়ে আছে। আগে যারা ইলেকট্রিকের কাজ বাকি রাখিয়ে গিয়েছিল, সেগুলো আমাদেরকে এখন ঠিকাদার দিছে সম্পন্ন করার জন্য আর কি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কেউ। তবে মুঠোফোনে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, ইকুইপমেন্ট সংযোজন ও জনবল নিয়োগ হলে কেন্দ্রটির কাজ শুরু হবে। ইকুইপমেন্ট আর জনবল নিয়োগ বাকি আছে। ইকুইপমেন্ট ক্রয় সম্পন্ন হলে আর এবং জনবল নিয়োগ হলে এটা চালু হবে। সড়ক বিভাগের তথ্য মতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 17 কোটি টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মানুষ। নদীপথে দীর্ঘ সময় আর বিকল্প পথে প্রায় 40 কিলোমিটার ঘুরে জেলা শহরের যোগাযোগ রক্ষায় জীবনমান উন্নয়নে পিছিয়ে পড়েছেন তারা।
এদিকে ধরলার উপর সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে এলজিইডি। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর ঘাটে দীর্ঘ অপেক্ষার প্রহর, তারপর নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয় এপার ওপার। স্বাধীনতার পর থেকে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বাসিন্দাসহ পার্শ্ববর্তী আরও 5টি ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষ সদরের ভাঙামোড় থেকে কাঁঠালবাড়ি ইউনিয়নের ভাঙটুরঘাট পর্যন্ত নৌকায় যাতায়াত করছে। ধরলা নদীর উপর থেকে সেতু না থাকায় জরুরি চিকিৎসা সেবা ও পণ্য আনা নেওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। সকালে আসছে ঘাট 1.5-2 ঘন্টা বসে থেকে পার হচ্ছেই, আবার যে আসলাম কতক্ষণ দেরি বসি, আল্লাহ লোকের কোনো যোগাযোগ নেই। ছেলে মেয়ে সবার লেখাপড়া, স্কুল মাদ্রাসা যাওয়া অনেক কষ্ট ধরলাটার কারণে। হার্ট অ্যাটাক বা এই ধরনের কোনো বা গর্ভবতী মহিলা এই নদী পার হইতেই যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যায়, তাহলে রোগীর কি অবস্থা হয়? বৃষ্টি হলে আমার ওই দিকের লোক সবার খুবই সুবিধা হবে। কুড়িগ্রাম ফুলবাড়ি খুব একটা যোগাযোগের সুবিধা হবে। কাঁঠালবাড়ি ও হুলোখানা ইউনিয়নের মাঝামাঝি শিবরাং ভাঙটুর ঘাট এলাকায় ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোর কথা জানায় এলজিইডি। ধরলা নদীর উপর 900 মিটার ব্রিজ একটা নির্মাণের জন্য প্রস্তাব পাওয়া গেছে। এটাই ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। ফিজিবিলিটি স্টাডি হলে এই ব্রিজটি নির্মাণ করা যেতে পারে। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় 2 লাখের জনসংখ্যা ফুলবাড়ী উপজেলা ধরলা নদীর কারণে একটি বিচ্ছিন্ন উপজেলা। রংপুর নগরীতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়ক থেকে বসতঘর সবখানেই ঢুকে পড়ে পানি। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় দিন দিন বাড়ছে দুর্ভোগ। তবে সিটি কর্পোরেশন বলছে বিশেষজ্ঞদের পরামর্শে টেকসই ড্রেনেজ পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বসতঘর থেকে বৃষ্টির পানি ছেঁকে ফেলার এই দৃশ্য রংপুর নগরীর মুলাটোল এলাকার। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক, অলিগলি, পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। সকাল থেকে এই পর্যন্ত মনে করেন কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। থানা রোড 20 নং ওয়ার্ড, তার পাশেই আমাদের এই মনে করেন 1 কোমর পানি। কল পর্যন্ত ডুবিয়ে গেছে, খাওয়ার মনে করেন খাবার পানিটা পর্যন্ত নাই। ঘরের থেকে বের হতে পারতেছি না, নোংরা পানি, বাচ্চাদের স্কুল কলেজ যাওয়া বন্ধ। শুধু মুলাটোল নয়, নগরীর কামারপাড়া, বাবুখা, মাস্টারপাড়া সহ বেশিরভাগ আবাসিক এলাকাতেই এখন জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর শ্যামাসুন্দরী খাল দখল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতি বর্ষাতেই বাড়ছে ভোগান্তি। ড্রেন আছে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থাটা নাই। অযথা ড্রেন করে ড্রেনের নামে টাকাটা লুটপাট করে খাওয়া হয়েছে। একদিনে যদি বৃষ্টি হয় তাহলে 4-5 দিনে এই পানি নামে না। যাত্রীর সমস্যা হয়, আমাদের গাড়ির সমস্যা হয়, মোটর জ্বলে যায়, পুড়ে যায়। তবে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিশেষজ্ঞদের পরামর্শে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। পানি বিষয়ে যারা পারদর্শী, ন্যাশনাল বেস্ট যারা আছেন, রংপুরের মাস্টার ড্রেনেজ পরিকল্পনা নিয়ে কিছু কাজ করছেন। সেই পরিকল্পনার কাজটি আমাদের চলমান আছে। সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টি ওয়ার্ডে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দেখে বোঝার উপায় নাই, এটি রংপুর নগরীর প্রাণকেন্দ্র মুলাটোল এলাকা। ঘণ্টাখানেকের বৃষ্টিতেই সড়ক, অলিগলি, এমনকি বসত ঘরেও ঢুকে পড়েছে পানি। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 3 বছরেও চালু হয়নি নীলফামারীর সৈয়দপুরের আধুনিক পৌর মার্কেট। দোকান মালিকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণে এখনও মার্কেটটি চালু সম্ভব হয়নি। এমনকি অর্থ ফেরত চাইলেও নানা অজুহাত দেখানো হচ্ছে। তবে চালুর বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। সুসজ্জিত মার্কেট ভবন অথচ জনমানব শূন্য পরিত্যক্ত এলাকা। দেয়ালের অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। 2023 সালের নীলফামারী সৈয়দপুর পৌরসভার 2 কিলোমিটার বাইরে বাইপাস সড়কের পাশে নির্মাণ করা হয় আধুনিক পৌর মার্কেট। একতলা ভবনে 90টি দোকান ছাড়াও 2টি টয়লেট ব্লক ও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নির্মাণের 3 বছরেও চালু হয়নি। দোকান মালিকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণে এখনো মার্কেটটি চালু সম্ভব হয়নি। এমনকি অর্থ ফেরত চাইলেও নানা অজুহাত দেখানো হচ্ছে। যারা দোকান নিছে তারা না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতে। বাইরের টাকা আপনি ফেরত পাবেন না,
তার উপরে 10% কর্তন করা হবে, এতে আপনার লস হয়ে যাবে, টাকা কিছুই থাকবে না। দ্রুত পৌর কর্তৃপক্ষকে সেই মার্কেটটা কমপ্লিট করতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে মার্কেটটি প্রথমে শহরের ভেতরে নির্মাণের কথা থাকলেও জমি নিয়ে জটিলতার কারণে বাইরে নির্মাণ করা হয়। তবে চালুর বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা নিজেরাও চাচ্ছি যে মার্কেটটা চালু হলে আমরা অন্তত এই যে পৌরসভার যে ব্যয়টা, সেই ব্যয়টা থেকে আমরা অনেকটা রেহাই পাবো। সেই সাথে বরং আমাদের মাসিক ভাড়াটা আসলে পৌরসভা আমরা আয় বৃদ্ধি করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে সৈয়দপুর পৌরসভা মার্কেট নির্মাণে ব্যয় হয় 21 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ধান কাটা শুরু হয়েছে দিনাজপুরে। এ পর্যন্ত কাটা হয়েছে 25 ভাগ ফসল। কেউ নিজে কাটছেন, কেউ আবার ব্যবহার করছেন কম্বাইন্ড হারভেস্টার। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে ধান। পেকে যাওয়ায় কেউ নিজে কাটছেন, কেউ আবার কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটাচ্ছেন সোনালী ফসল। দিনাজপুরের এরই মধ্যে প্রায় 50 ভাগ জমির ধান পেকেছে। ঝড় বৃষ্টির কারণে অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কাটা শুরু করেছেন কৃষক। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় তারা। কৃষি করে আমাদের কোনো লাভ পাই না। এখন যে আমরা যে খাবো, 2 মুঠো ভাত খাবো, এটাও আমরা ঠিকমতো খাইতে পারতেছি না। এখন ধানের দাম নাই। কৃষকরা মনে করেন যে একদম পানিতে পানি আরও পানিও অতিরিক্ত, পানির জন্য ধানও নষ্ট হচ্ছে, প্লাস লোক পাওয়া যাচ্ছে না, মেশিনেরও খরচ বেশি। এ পর্যন্ত 25 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। তবে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। 80% ধান পেকে গেলে আপনারা যে কোনোভাবে এটি সংগ্রহ করে যাতে আপনাদের পর্যন্ত নিয়ে আসেন, তাহলে এই বৃষ্টির হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে 1,73,625 হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। কাতারে চলছে ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। হরমুজ প্রণালী নিষেধাজ্ঞা প্রত্যাহার আর সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে। ওয়াশিংটন বলছে ইউরেনিয়াম হস্তান্তর ছাড়া চুক্তি নয়। তেহরান বলছে অগ্রগতি আছে, তবে সমঝোতা এখনো নিশ্চিত নয়। এই উত্তেজনার মধ্যেই ইরানের বন্দর আব্বাস ও হরমুজ উপকূল জুড়ে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। আর একই সময় লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়ছে আতঙ্ক ও বাস্তুচ্যুতি সংকট। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় ৩০ দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয় চুক্তির পর ৩০ দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে, পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয় সাময়িক যুদ্ধবিরতি ৬০ দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৭০টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩,১৮৫ জন নিহত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ চালু করায় মলিন ঈদ আনন্দ। পবিত্র ঈদুল আজহার আগে চরম ভোগান্তিতে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। গরুর হাট বন্ধ হয়, এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া এবং দুম্বার দিকে ঝুঁকছেন অনেকে। এ সুযোগে এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে এসব পশুর দাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট এলাকাটি মূলত নাখুদা মসজিদের জন্যই বিখ্যাত। শতবর্ষ প্রাচীন এই মসজিদের পাশে প্রতিবছর নিয়ম করে গরুর হাট বসলেও এবার সেখানে বসেছে ছাগলের হাট। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও এবার এই হাটে এসেছে নানা প্রজাতির ছাগল ও ভেড়া। এসেছে মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির দুম্বাও। যদিও এই দুম্বাগুলো এখানে প্রজনন ও লালন পালন করেন ভারতীয় হিন্দুরাই। এই পশুর হাটে বিক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছেন হিন্দু বিক্রেতা। তারা বলছেন এবার পশু জবাই সংক্রান্ত আইনের কারণে গরুর হাট হচ্ছে না, ফলে ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা বেশি, আর সে কারণেই দামও বেশি। দামটা তো মোটামুটি বেশি, এই তিনটা যা আছে এটা 95 বলছে, এটা তিনটা। গায়ে কুরবানি গুলো তো মানে বেন্ড হয়ে গেছে না, সেজন্য দামগুলো হাই হয়ে গেছে। মার্কেটে মাল নেই তো, সব জায়গায় তো কুরবানিতে গরু, মোষ, উট চলে, এবার তো বন্ধ হয়ে গেছে। এবার যারা গরু কুরবানি দেয় তারা এবার খাসি দিচ্ছে, যার কারণে এবার দামটা খুব বেশি আছে। গরু বন্ধ হওয়াতে আস্তে আস্তে কুরবানি বাজারে ছাগলের দামটা বাড়তে গেছে। আমাদের কুরবানি করবার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যারা গরু পোষাচ্ছে ওদের কাছে গরু বিক্রি করবার ছাড়া আরো কিছু জিনিস নেই, তাহলে ওদের জন্য সরকারকে ভাবতে হবে। গত 9 মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশে বলা হয় 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি সরকার নির্দিষ্ট করে দেওয়া কসাইখানা ছাড়াও প্রকাশ্যে কোনো গরু জবাই করা যাবে না। এই নির্দেশনার পরপরই অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর হাট না করার জন্য স্থানীয় প্রশাসন ফরমান জারি করেছে। ঠিক এমন একটি সময়ে এই নির্দেশনা জারি হলো যখন রাজ্যটির প্রায় 30% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামনে পবিত্র কোরবানির ঈদ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সকালের সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অঢেল অর্থ থাকলেও গেল কয়েক বছরে সেই অর্থ সঠিক জায়গায় ব্যবহার হয়নি। ক্রিকেটারদের ওয়েলফেয়ার ও অবকাঠামো উন্নয়নে হয়নি উল্লেখযোগ্য কোনো কাজ, এমন মন্তব্য করেছেন বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এইচপি নিয়ে এরই মধ্যে বড় স্বপ্নের কথা জানিয়েছেন তামিম ইকবাল। আগামীতে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবি অ্যাডহক কমিটি প্রধান একটি এক্সেলেন্স সেন্টার নির্মাণ করতে চান বলেও জানান ইসরাফিল খসরু। একটা সময় বিসিবির 900 কোটি টাকার স্থায়ী আমানত নিয়ে বড় কথা বলতেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। সময়ের সঙ্গে বেড়েছে সেই অর্থের পরিমাণ। বর্তমানে প্রায় 1300 কোটি টাকা আছে ক্রিকেট বোর্ডের, কিন্তু প্রশ্ন থেকেই যায় সেই টাকা ক্রিকেটের স্বার্থে কতটুকু ব্যবহার হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কিছু পরিচালক ক্রিকেটারদের ব্যাট, জুতা, এমনকি আইস বাথের বরফের খরচ নিয়েও প্রশ্ন তুলেছিল। অঢেল অর্থ থাকলেও সেগুলো ক্রিকেটের উন্নয়নে ব্যয় করার কোনো আগ্রহ দেখা যায়নি অতীত সভাপতিদের। এত বছরে হয়নি বিসিবির নিজস্ব কোনো স্টেডিয়াম কিংবা মাঠও। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু বলছেন, অর্থ থাকলেও ক্রিকেট বোর্ড তার যথাযথ ব্যবহার করেনি। একটা বোর্ডের অনেক টাকা থাকতে পারে, এই টাকাটা যদি ক্রিকেটারদের পিছনে ব্যয় না হয়, বিনিয়োগ না হয়, তাহলে কোনো লাভ নেই। বিকজ
অ্যাট দ্য এন্ড অফ দ্য যেটা আমাদের মূল কনভারসেশনটা হলো কি, আপনার ক্রিকেট ডেভেলপমেন্ট করতে হলে তো আপনার ক্রিকেটের পিছনে আবার বিনিয়োগ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ডেভেলপ করতে হবে, আপনার মাঠ ডেভেলপ করতে হবে, আপনার ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে। আপনাকে যেটাকে ফ্যাসিলিটিস বলেন, সেই ফ্যাসিলিটিস বলতে গেলে নেই। সেই ইনফ্রাস্ট্রাকচারটা ন্যাশনালি আমি বলবো খুব নাজুক অবস্থায় আছে। সো এই যে রিইনভেস্টমেন্টটা হওয়া উচিত ছিল ইনফ্রাস্ট্রাকচার, ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের পিছনে এবং প্লেয়ারদের পিছনে, সেই যেই লেভেলে হওয়া উচিত সেই লেভেলে হয়নি। সো এটা এখন হওয়া উচিত। একটা প্লেয়ারকে আপনার প্রস্তুত করতে হলে আপনার ইনভেস্ট করতে হবে সেই প্লেয়ারটার পিছনে। তার পিছনে আপনি যথাযথ ইনভেস্টমেন্টটা করেন, হি উইল পারফর্ম, বিকজ হি অলসো ফিলস দ্যাট আই মিন সামথিং, হ্যাঁ, অ্যান্ড হি ফিলস হি ইজ প্রোটেক্টেড। এইচপি ইউনিট নিয়ে বড় স্বপ্ন বিসিবি সভাপতি তামিম ইকবালের। এরই মধ্যে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনকে। শুধু হাই পারফরমেন্স নয়, ক্রিকেটের পাইপলাইনকে মজবুত করতে বড় পরিকল্পনা তামিম ইকবালের। আমি মনে করি বাংলাদেশের এক্সেলেন্স সেন্টার দরকার, যেটা তামিম অনেকবার বলেছে, যেটা তামিমের একটা স্বপ্ন আছে যে উই নিডেড হাই পারফরমেন্স এক্সেলেন্স সেন্টার দরকার একটা, যেখানে মানে এক্সেলেন্সকে মানে পারফরমেন্সকে আমরা যেন আরও এলিভেট করতে পারি। কীভাবে করা যায়? সো এই রিসোর্সগুলো, স্পোর্টস সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে, এগুলোকে আমরা কেমনি ইনকর্পোরেট করবো? সো এগুলো আমাদের চিন্তা করতে হবে, এগুলো প্লেয়ারদের জন্য চিন্তা করতে হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার নারী সাফের খবর। শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের উন্মাদনা। প্রথম ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল, আর বাংলাদেশের গ্রুপে থাকা মালদ্বীপকে 11-0 গোলে বিধ্বস্ত করেছে ভারত। এদিকে আজ ম্যাচ না থাকায় হ্যাটট্রিক শিরোপার জয়ের মিশন ভারতের গোয়ায় তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের নারীরা। আফাইদা ঋতুপর্ণাদের নিয়ে অষ্টম আসরের ট্রফি জয়ের বড় স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এবার ভারতের মাটিতে শুরু হয়ে গেছে আসর। সাফ উন্মাদনায় কাঁপছে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম। বাংলাদেশ মিশন শুরু করবে 2 দিন পর। তার আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত নারী ফুটবলাররা। ওয়ার্ম আপ দিয়ে শুধু ফিটনেস নয়, বল নিয়ন্ত্রণ, পাসিং আর নিজেদের মধ্যে ম্যাচ সিনারিতে তৃতীয় দিনের অনুশীলন করেছেন আফিদা ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে দল এখন আত্মবিশ্বাসী, লক্ষ্য আরেকটি সাফ শিরোপা। আমাদের দলের সার্বিক অবস্থাটা মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করার পর আমরা এখানে আসছি। ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম, আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে, যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে। থাইল্যান্ডে খুব ভালো একটা সেশন করেছি। থাইল্যান্ডে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে। সেখান থেকে আমাদের মেয়েরা খুব বুঝতে পারছে যে আমরা কি করতে চাচ্ছি এবং সাফে আমরা কি করব। এটা নিয়ে আমাদের মেয়েরা খুব স্ট্রাগল করছে, খুব ভালো প্র্যাকটিস করতেছে এবং আশা রাখি মেয়েরা খুব ভালো করবে। সাফের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচেও মিলেছে ইতিবাচক ফল। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর 31 মে স্বাগতিক ভারতকে মোকাবেলা করবে লাল সবুজ। প্রতিপক্ষ অলওয়েজ অল টাইম প্রতিপক্ষ তারা সবসময় শক্তিশালী। আমরা তাদের নিয়ে চিন্তা করব। আমরা আগেও চিন্তা করেছি তাদের নিয়ে, যে তাদের সাথে আমরা কিভাবে খেলবো। তাদের ম্যাচটা দেখে আমরা যে সেশনগুলি আছে, আগামী যে সেশনগুলি আছে, সেই সেশনগুলি আমরা সেইভাবে তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে। শিরোপা ধরে রাখার মিশনে এবার আরো পরিণত বাংলাদেশ। এই দলটির এখন আছে এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে লড়াই করতে হয় তা বেশ ভালো করেই জানা বাটলার শিষ্যদের। তামিম হোসেন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ তাজমিলা। আন্তর্জাতিক সময়টি আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।